আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর বায়োকেমিস্ট্রি, রংপুর মেডিকেল কলেজ। আজকে মূলত লিভার ফাংশন টেস্টের উপর ক্লাস নেব। এবং লিভার ফাংশন টেস্ট এই ক্লাসটা আন্ডারগ্র্যাড এমবিবিএস এর ফার্স্ট প্রফের জন্য আর কি এটা এই ক্লাসটা কাজে লাগবে। আজকে আমরা আলোচনা করব চারটা বিষয় নিয়ে। প্রথমে বিলিরুবিন মেটাবলিজম, এরপরে জন্ডিস, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই জন্ডিস, এরপরে আলোচনা করব মেকানিজম অফ জন্ডিস, বিভিন্ন ধরনের জন্ডিস কিভাবে হয় এটার মেকানিজম নিয়ে আলোচনা করব। এবং জন্ডিস হলে আমরা কিছু টেস্ট করি, সেগুলোকে আমরা বলি যে লিভার ফাংশন টেস্ট, এবং কমনলি যে টেস্টগুলো করা হয় সেই টেস্টগুলি নিয়ে আলোচনা করব, কিভাবে ইন্টারপ্রিট করা হয়, কোন টেস্টের অর্থ কী, হ্যাঁ এটা নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা বিলিরুবিনের নিয়ে একটু কথা বলি। বিলিরুবিন এটা আসলে বাইল পিগমেন্ট। এটা কি? এটা এই যে আরবিসি, আমাদের ব্লাডে যে রেড ব্লাড সেল থাকে, রেড ব্লাড সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে ভেতরে যে হিমোগ্লোবিনটা বের হয়ে আসে, এবং হিমোগ্লোবিনের হিম পোর্শন থেকে যখন আয়রনটা আলাদা হয়ে যায় তখন এখান থেকেই বিলিরুবিনটা তৈরি হয়। অ্যাকচুয়ালি বিলিরুবিনের কোনো ফাংশন আমাদের বডিতে নাই, এবং এটা লিভারে এটার এক মেটাবলিজম হয়ে বাইল দিয়ে সিক্রেশন হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন থেকেই এই বিলিরুবিনটা আসে, এবং ডেইলি হিমোগ্লোবিন টার্নওভার 6 গ্রাম পার ডে, ডেইলি 6 গ্রামের মতো হিমোগ্লোবিন টার্নওভার হয়। এখান থেকে যে বিলিরুবিন তৈরি হয় এটা 300 মিলিগ্রামের মতো ডেইলি, বা 450 মাইক্রোমোল। বিলিরুবিন যেটা আমরা পাই, আমরা ব্লাডে যে বিলিরুবিনগুলো দেখি এটা দুই ধরনের আছে, একটা কনজুগেটেড বা ডিরেক্ট বিলিরুবিন, আর আনকনজুগেটেড অর ইনডিরেক্ট বিলিরুবিন। হ্যাঁ, আনকনজুগেটেড বিলিরুবিন আর কনজুগেটেড বিলিরুবিন। এই দুই ধরনের বিলিরুবিনের মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করে দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমরা দেখি প্রথমে আনকনজুগেটেড বিলিরুবিন। এটা আনকনজুগেটেড অ্যান্ড ইনসলিবল, হ্যাঁ, ইনসলিবল ইন ওয়াটার। তাহলে আনকনজুগেটেড এবং এটা ওয়াটার ইনসলিবল, আন আর ইন, এইভাবে মনে রাখবে। বাট সলিবল ইন অ্যালকোহল। ভ্যান্ডেনবার্গ টেস্ট, যে টেস্ট দিয়ে বিলিরুবিন আইডেন্টিফাই করা হয়, এটা ইনডিরেক্ট পজিটিভ। ডিরেক্ট পজিটিভ হবে কনজুগেটেড বিলিরুবিন, এবং ইনডিরেক্ট পজিটিভ এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে আনকনজুগেটেড, ইনসলেবল, ইনডিরেক্ট পজিটিভ, হ্যাঁ এভাবে একটু মনে রাখবে। এটার প্লাজমা লেভেল 0.2 to 0.6 মিলিগ্রাম/%। বাইলে এটা থাকে না, হ্যাঁ বাইলে এটা থাকে না, এবং কেন থাকে না আমরা একটু পরে এক্সপ্লেইন করব। কিন্তু এটা ইউরিনে যেহেতু ইনসলেবল, ওয়াটার ইনসলেবল, ইউরিনে অলওয়েজ এটা অ্যাবসেন্ট থাকবে। ইউরিন দিয়ে এটা কখনোই পাস করবে না। আনকনজুগেটেড বিলিরুবিনটা টিস্যুতে টক্সিক, হ্যাঁ যদি এক্সেস অ্যাকুমুলেশন হয় তাহলে টিস্যুর জন্য এটা টক্সিক সিমটম ক্রিয়েট করবে, টিস্যুগুলোকে ডিস্ট্রাকশন করবে, ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে। হ্যাঁ, তাহলে যদি আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল নর্মালের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা ব্রেইন টিস্যুর জন্য টক্সিক সিমটম ক্রিয়েট করবে। হ্যাঁ, কনজুগেটেড বিলিরুবিন এটা কি? এটা হচ্ছে ওয়াটার সলেবল। তাহলে আনকনজুগেটেড, ইনসলেবল, ইনডিরেক্ট আমরা বলেছিলাম। আর কনজুগেটেড বিলিরুবিন যেটা, সেটা হচ্ছে ওয়াটার সলেবল, এবং ভ্যান্ডেনবার্গ টেস্ট এটা ডিরেক্ট পজিটিভ। এটার লেভেল কম থাকে 0.2 মিলিগ্রাম, 0 to 0.2 মিলিগ্রাম/%, মানে ব্লাডে এটা অ্যাবসেন্টও থাকতে পারে। বাইলে থাকবে প্রেজেন্ট, কারণ বাইল দিয়ে এক্সক্রিশন হবে, যে বিলিরুবিনটা এক্সক্রিশন হয় সেটা আসলে কনজুগেটেড বিলিরুবিন। ইউরিনে এটা নর্মালি অ্যাবসেন্ট থাকে, যেহেতু এটা ওয়াটার সলেবল ইউরিনে থাকতে পারে। হ্যাঁ, যদি ব্লাডে এক্সেস লেভেলে থাকে তাহলে দেখা যাবে ইউরিনেও এটা ওভারফ্লো হবে, ইউরিনেও পাস করবে। কিন্তু এটা নর্মালি আর কি থাকে না, এবং এটা নন টক্সিক, এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতেও পারে না। আচ্ছা, বিলিরুবিন মেটাবলিজম নিয়ে আমরা বলি। বিলিরুবিন মেটাবলিজমের জন্য আমাদের কয়েকটা অর্গান বা সিস্টেম আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, লিভার, ইন্টেস্টাইন, এছাড়া ব্লাড তো এটাকে ক্যারি করবে, কিডনি। ঠিক আছে, এই কয়টা অর্গানে বিলিরুবিনের মেটাবলিজমে কী কী রোল প্লে করে এটা আমরা দেখব।
রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে এটা কি হয়, আরবিসি তার লাইফ স্প্যান 120 ডেজ, হ্যাঁ 120 দিন পার করার পরে এটাকে এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে গিয়ে আরবিসি ডিস্ট্রাকশন হবে। ডিস্ট্রাকশন হলে হিমোগ্লোবিন এখান থেকে রিলিজ হবে, হিমোগ্লোবিন আবার ভেঙে হিম এবং গ্লোবিন দুটো পোর্শনে ভাগ হবে। গ্লোবিনটা তো এটা অ্যামিনো অ্যাসিড পুলে এটা চলে যাবে, যেটা এটা প্রোটিন, অ্যামিনো অ্যাসিড পুলে এটা অ্যাড হবে। হিম পোর্শনটা হিম অক্সিজেনেস একটা এনজাইম আছে, এটা কি করবে হিমকে, হিম থেকে আয়রন আলাদা হবে আর বিলিভার্ডিন তৈরি হবে। বিলিভার্ডিনটা গ্রিন কালার, এখান থেকে আবার বিলিভার্ডিন রিডাকটেজ এনজাইমটা এটাকে বিলিরুবিন করবে। এই যে বিলিরুবিন রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে তৈরি হলো, এই বিলিরুবিনটা তখন কি ব্লাডে যাবে এবং এই বিলিরুবিনকে আমরা বলছি আনকনজুগেটেড বিলিরুবিন। এবং তোমাদের মনে আছে আনকনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার ইনসলেবল, তাই না, ইনসলেবল। তাহলে ব্লাডে এটা কি করবে, ব্লাডে এটা একা একা থাকতে পারবে না, অ্যালবুমিনের সাথে এটা কমপ্লেক্স তৈরি করে তারপরে ব্লাডে এটা বিভিন্ন জায়গায় যেতে পারবে, হ্যাঁ ব্লাড দিয়ে ক্যারি হতে পারবে। তাহলে অ্যালবুমিন এটাকে ক্যারি করবে, আনকনজুগেটেড বিলিরুবিন। এরপরে এটা কি হবে, লিভারে যাবে, লিভারে গিয়ে ওখানে বিলিরুবিনটা কনজুগেশন হবে কি দিয়ে, গ্লুকোরোনিক অ্যাসিড, হ্যাঁ গ্লুকোরোনিক অ্যাসিড। গ্লুকোরোনিক অ্যাসিড তোমাদের যদি মনে থাকে মেটাবলিজমে তোমরা পড়েছো ইউরোনিক অ্যাসিড পাথওয়ে, হ্যাঁ কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা অল্টারনেট পাথওয়ে ছিল ইউরোনিক অ্যাসিড পাথওয়ে, ওখানে গ্লুকোরোনিক অ্যাসিড তৈরি হয় এবং ওই গ্লুকোরোনিক অ্যাসিডের একটা রোল হচ্ছে এটা বিলিরুবিনকে কনজুগেট করবে, করে এটাকে কি মোর ওয়াটার সলিউবল করবে, ওয়াটার সলিউবল বিলিরুবিন হবে। এবং এই এটাকে আমরা বলছি কনজুগেটেড বিলিরুবিন। কনজুগেটেড বিলিরুবিন এরপরে কোথায় যাবে, এরপরে এটা ইন্টেস্টাইনে আসবে। কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টাইনে আসবে কি দিয়ে, বাইল দিয়ে, বাইল দিয়ে এক্সক্রিশন হয়ে এটা ইন্টেস্টাইনে আসবে। লার্জ ইন্টেস্টাইনে এই কনজুগেটেড বিলিরুবিনটা আবার এটা আনকনজুগেটেড হবে হয়ে ইউরোবিলিনোজেন, এখানে ইউরোবিলিনোজেনে কনভার্ট হবে। ইউরোবিলিনোজেনটা আবার এখান থেকে স্টারকোবিলিনোজেন বা স্টারকোবিলিন তৈরি হতে পারে ব্রাউন কালারের, এবং এই স্টারকোবিলিনের জন্য আমাদের ফিসেসের কালার আর কি হয় ব্রাউনিশ। আর ইউরোবিলিনোজেনের আরেকটা পোর্শন প্রায় 80%-এর মতো এটা কি হয়, এটা ইন্টারোহেপাটিক সার্কুলেশন, হ্যাঁ ইন্টারোহেপাটিক সার্কুলেশনে যাবে, লিভারে যাবে, এখান থেকে আবার সিক্রেশন হবে এই আর কি। ইন্টারহেপাটিক সার্কুলেশনে বিলিরুবিন আবার লিভারে চলে আসলে ইউরোবিলিনোজেন এটা আবার লিভারে আসবে, এটাও এক ধরনের বিলিরুবিন, কিন্তু এটা ফর্ম এটাকে আমরা বলছি ইউরোবিলিনোজেন। আচ্ছা ইউরোবিলিনোজেনটা এরপরে কি হবে, আবার এখান থেকে ব্লাডে আসবে, ব্লাডে আসলে এরপরে এটা কি হবে, এটা কিডনি দিয়ে, এটা কিন্তু ওয়াটার সলেবল, হ্যাঁ এবং এটা কিডনি দিয়ে এক্সক্রিশন হতে পারবে, ইউরোবিলিনে কনভার্ট হবে কিডনিতে এসে। ইউরোবিলিনটা হচ্ছে ইয়েলোইশ কালার এবং ইউরিনের কালার, হ্যাঁ ইউরোবিলিনের জন্য ইউরিনের কালারও কিন্তু ইয়েলোইশ বা স্ট্র কালার হয়। তাহলে এটা হচ্ছে বিলিরুবিনের নর্মাল মেটাবলিজম, কিভাবে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে বিলিরুবিন তৈরি হলো আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে ব্লাডে যেটা আমরা পাই এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, এটা লিভারে গিয়ে কনজুগেশন হবে এবং কনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে, এটা ওয়াটার সলেবল, আগেরটা ছিল ওয়াটার ইনসলেবল। ওয়াটার সলেবল বিলিরুবিন এখন ইন্টেস্টাইনে আসবে, এসে ইউরোবিলিনোজেন এবং স্টারকোবিলিন তৈরি করবে, স্টারকোবিলিন ফিসেস দিয়ে এক্সক্রিশন হবে। ইউরোবিলিনোজেন এটা ইন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার লিভারে ফিরে আসবে এবং লিভার থেকে এটা ব্লাড দিয়ে এটা থ্রু কিডনি এটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হবে। তাহলে এখানে আমাদের একটু খেয়াল করো, আনকনজুগেটেড বিলিরুবিন আমরা ব্লাডে পাচ্ছি, আর কনজুগেটেড বিলিরুবিন এটা কিন্তু নর্মালি এটা ব্লাডে আসছে না, এটা কোথায়, এটা ইন্টেস্টাইনে যাবে, বাইল দিয়ে ইন্টেস্টাইনে যাবে এবং সেখান থেকে এক্সক্রিশন হবে। ইউরোবিলিনোজেনটা এটা আবার ব্লাড ক্যারি করে কিডনিতে নিয়ে এসে এক্সক্রিশন করবে কিডনি দিয়ে। এটা হচ্ছে নর্মাল পাথওয়ে। এখন যদি এই বিলিরুবিনের মেটাবলিক পাথওয়ে যদি অ্যাবনর্মাল হয়, কোথাও অ্যাবনর্মালিটি হয়, হয়তো বিলিরুবিন তৈরি হচ্ছে বেশি অথবা যেটা তৈরি হচ্ছে সেটা এক্সক্রিশন হতে পারছে না কোনো কারণে, যেটাই হোক বিলিরুবিনের যদি আমাদের বডিতে অ্যাকুমুলেশন হয়, বিলিরুবিন লেভেল বেড়ে যায়, সেটাকে আমরা বলি জন্ডিস। এটা বলি যে জন্ডিস মে বি ডিফাইন্ড অ্যাজ yellowish discoloration of skin, mucous membrane
অ্যান্ড স্ক্লেরা, হ্যাঁ, বিশেষ করে চোখ, এটা হলুদ হয়ে যাবে। স্কিন, গায়ের চামড়া হলুদেটে ভাব দেখা যাবে, জিহ্বার নিচে হলুদ হয়ে যাবে, হাতের তালু এগুলো হলুদ দেখতে পাবো। তাহলে ইয়েলোইশ ডিসকালারেশন হবে কেন? অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ বিলিরুবিন, এক্সেস অ্যাকুমুলেশন অফ বিলিরুবিন, এটাই হচ্ছে জন্ডিস। নর্মালি আমরা প্লাজমা বিলিরুবিন যেটা পাই 0.31 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে টোটাল বিলিরুবিন, কনজুগেটেড এবং আনকনজুগেটেড মিলিয়ে এটা। এবং এসআই ইউনিটে যদি আমরা বলি এটা 5.1 to 17 মিলিমোল পার লিটার। আনকনজুগেটেড বিলিরুবিন থাকবে বেশি, কনজুগেটেড বিলিরুবিন থাকে কম, এটা হচ্ছে নর্মাল লেভেল। এখন যদি বিলিরুবিন লেভেল বেড়ে যায় 1 এর বেশি হয়, তখনই আমরা বলি হাইপার বিলিরুবিনেমিয়া। এবং 1 মিলিগ্রাম টু 2 মিলিগ্রাম পার ডেসিলিটার, হ্যাঁ, বা 2 মিলিগ্রাম পার্সেন্টের নিচে, 1 এর বেশি কিন্তু 2 এর কম, এই সময় আমরা বলি এটাকে ল্যাটেন্ট জন্ডিস, মানে বিলিরুবিন বেশি কিন্তু এটা সাইন সিমটম তখনও দেখা যায়নি, চোখ মুখ তখনও হলুদ হবে না। আর ক্লিনিক্যাল জন্ডিস যখন আমরা চোখ হলুদ দেখতে পাবো, স্কিন মিউকাস মেমব্রেন এগুলো হলুদ দেখতে পাবো, সেইটাকে আমরা বলি ক্লিনিক্যাল জন্ডিস। এবং এটা হচ্ছে 2 মিলিগ্রাম বিলিরুবিন 2 মিলিগ্রামের বেশি হলে, 2 মিলিগ্রাম পার্সেন্টের চাইতে বেশি যদি হয়, তখন আমরা এটাকে বলবো ক্লিনিক্যাল জন্ডিস। এখন বিলিরুবিনের মেটাবলিজম আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায়, তাই না? আমরা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে, লিভারে, ইন্টেস্টাইনে, এরকম কয়েকটা জায়গায় আমরা পড়লাম স্টেপ বাই স্টেপ। এখন এবং বিলিরুবিনও পড়েছি দুই ধরনের, তাই না? আনকনজুগেটেড আর হচ্ছে কনজুগেটেড। তো এইটার লোকেশনের উপর ডিপেন্ড করে, আসলে অ্যাবনর্মালিটিটা কোথায় হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে জন্ডিসকে আমরা ক্লাসিফাই করি। বিলিরুবিন লেভেল বেড়ে যাওয়ার কারণ যদি লিভারে হয়, অথবা লিভারের আগে কোথাও হয়, অথবা লিভার থেকে যখন বিলিরুবিন এক্সক্রিশন হচ্ছে সেটা যদি ব্লক হয়, এরকম 3 ধরনের কারণে বিলিরুবিন লেভেল বেড়ে যেতে পারে, হ্যাঁ। তাহলে এইটার উপর ডিপেন্ড করে আমরা জন্ডিসকেও 3 ভাগে ভাগ করি। হিমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক, যদি লিভারের আগে এখানে অ্যাবনর্মালিটি হয়, হয়ে বিলিরুবিন লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে বিলিরুবিন প্রোডাকশনই যদি বেশি হয় সাধারণত, তাহলে বলবো হিমোলাইটিক বা প্রি হেপাটিক জন্ডিস। লিভারে যদি সমস্যা হয়, যে লিভারে হেপাটিক কনজুগেশন হচ্ছে না, অথবা কোনো মানে যে কোনো কারণে হোক, তখন আমরা বলবো লিভারের কারণে হলে হেপাটোসেলুলার বা হেপাটিক জন্ডিস। আর এখানে ঠিকঠাক মতোই বিলিরুবিন মেটাবলিজম হয়েছে, কিন্তু এই যে বাইল এক্সক্রেশনের জন্য যে কমন বাইল ডাক্ট, হ্যাঁ, এখানের যদি কোনো একটা অ্যাবনর্মালিটি হয় যার কারণে এক্সক্রিশনটা ঠিকমতো হচ্ছে না, তখন আমরা বলবো অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিস। তাহলে প্রি হেপাটিক জন্ডিস এটা সাধারণত হবে হিমোলাইসিসের জন্য, অ্যাবনর্মাল আরবিসি ডিস্ট্রাকশনের জন্য। এখন আরবিসির এক্সেস ডিস্ট্রাকশন, এটা কি হতে পারে? কোনো একটা অ্যান্টিবডির জন্য হতে পারে, অথবা ড্রাগস টক্সিন দিয়ে হতে পারে, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস, হ্যাঁ, যে কোনো কারণেই হতে পারে। হেপাটোসেলুলার সাধারণত হেপাটাইটিস, হ্যাঁ, ইনফ্ল্যামেশন অফ দি হেপাটিক সেল, লিভার সেলের ইনফ্ল্যামেশন হলে এটা হয়। তাহলে এটা ভাইরাল হেপাটাইটিস, টক্সিক হেপাটাইটিস, ইন্ট্রা হেপাটিক কোলেস্টাসিস, মানে লিভারের ভেতরে যে ক্যানালিকুলি আছে এখানে যদি বাইল ওখানে যদি জমে থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় কোলেস্টাসিস। গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার-নার্সার সিনড্রোম, এগুলো হচ্ছে কনজেনিটাল ডিজিজ। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিস কখন হবে? যদি এই যে বাইল এক্সক্রিশনের এখানে এই পাথওয়েটার কোথাও অবস্ট্রাকশন হয়, এবং এটাকে আমরা বলছি এক্সট্রা হেপাটিক কোলেস্টাসিস। যেমন গল স্টোন হলো, হ্যাঁ, তারপরে এই যে বাইল ডাক্টি স্টোন দিয়ে এটা আটকে গেল, অথবা এখানে একটা টিউমার হলো, অথবা এই যে প্যানক্রিয়াসের হেড যেখানে হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, হ্যাঁ, যেখানে থাকবে, মানে কমন বাইল ডাক্ট এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুটো একসাথে তো ডুওডেনামের সেকেন্ড পার্ট ওপেন করবে, এখানে যদি কোনো একটা টিউমার হয়, যে হেড অফ দি প্যানক্রিয়াস, হ্যাঁ, তারপরে কার্সিনোমা অফ অ্যাম্পুলা অফ ভ্যাটার, এগুলো সাধারণত এগুলির কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। তাহলে আমরা ক্লাসিফিকেশন এবং কজ, হ্যাঁ, এটা জানলাম। এখন আসো কিভাবে হবে, হ্যাঁ, মেকানিজম অফ জন্ডিস। তাহলে প্রি হেপাটিক প্রথমে আমরা আলাপ করি। প্রি হেপাটিক জন্ডিস আমরা বলেছিলাম যে হিমোলাইসিস, এক্সেস হিমোলাইসিসের জন্য হয়, তাই না? এখন এক্সেস হিমোলাইসিস হলে কি হবে? হিমোগ্লোবিন আরবিসি ডিস্ট্রাকশন বেশি হচ্ছে, হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হচ্ছে বেশি, এবং নর্মালি আমরা বলেছি যে ডেইলি এটা 300 মিলিগ্রাম
এই বিলিরুবিন তৈরি হয়, হ্যাঁ, এখান থেকে। এখন এখানে যত বেশি বিলিরুবিন তৈরি হবে, যদি লিভার এটাকে কনজুগেশন করে ফেলে, করে এটাকে কি করে এক্সক্রিট করবে ইন্টেস্টাইনে, এবং ইন্টেস্টাইন কি করবে, এটা তখন বের করে দেবে এক্সেস এই কনজুগেটেড বিলিরুবিন স্টুল দিয়ে বের হয়ে যাবে, তাহলে কিন্তু সমস্যা নাই। কিন্তু যখন এটা বেশি হতে হতে লিভারের ক্যাপাসিটি আছে 3000 মিলিগ্রাম ডেইলি কনজুগেশন এবং এক্সক্রিশন করার, বিলিরুবিন 3000 মিলিগ্রাম পর্যন্ত কনজুগেশন এবং এক্সক্রিশন হয়। এর চেয়েও বেশি যদি তৈরি হতে থাকে, তখন কি হবে, তখন কিন্তু এটার হেপাটিক কনজুগেশন আর হবে না, কারণ এটা ক্যাপাসিটি আর নাই, আর কনজুগেশন করার ক্যাপাসিটি নাই। তখন কি হবে, এই যে আনকনজুগেটেড বিলিরুবিনটা তখন আর কনজুগেশন হচ্ছে না, এবং আনকনজুগেটেড বিলিরুবিন তখন কি হবে, ব্যাকফ্লো করবে প্লাজমায়, এটা ব্লাডে চলে যাবে। তাহলে ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়তে থাকবে, হ্যাঁ, আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়তে থাকবে। আবার কনজুগেটেড বিলিরুবিন ফর্মেশনও কিন্তু বেশি হচ্ছে, কিন্তু তারপরেও ক্যাপাসিটি যখন এক্সিড করে যাবে তখন আনকনজুগেটেড বিলিরুবিনটা বাড়তে থাকবে ব্লাডে। তাহলে এই আনকনজুগেটেড বিলিরুবিন কি হবে, তাহলে ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়লো, কনজুগেটেড বিলিরুবিন লেভেল যেহেতু বাড়ে, তাহলে কি বাইল দিয়ে ইন্টেস্টাইনে বেশি আসবে, এখানে কি হবে, ইউরোবিলিনোজেন বেশি তৈরি হবে। ইউরোবিলিনোজেন বেশি তৈরি হওয়া মানে কি, ওই যে এটা আবার এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে কিডনি দিয়ে এক্সক্রিশন হবে ইউরোবিলিন হিসেবে, বেশি বেশি ইউরোবিলিন সেক্রেশন হবে, এবং ইউরিনের কালারও তখন ডার্ক হবে। তাহলে এটা গেল প্রি হেপাটিক জন্ডিস। এরপরে আসে হেপাটিক জন্ডিস। আচ্ছা, হেপাটিক জন্ডিস কেন হয়, হেপাটাইটিস, হ্যাঁ, মানে লিভারে সমস্যা, আগে না, হ্যাঁ, লিভারে সমস্যা, আগেও ঠিক আছে পরেও ঠিক আছে। লিভারে যদি সমস্যা হয় সাধারণত হেপাটাইটিসের জন্য হয়, এবং লিভার সেলগুলি ড্যামেজ হয়, হ্যাঁ, ড্যামেজ হলে এটা হবে। লিভার সেলের কাজ ছিল কি বিলিরুবিন কনজুগেশন করা, তাহলে কনজুগেশনটা কমে যাচ্ছে। কনজুগেশন কমে গেলে কি হবে, তাহলে কি আনকনজুগেটেড বিলিরুবিন নর্মালি তৈরি হচ্ছিল, কিন্তু যেহেতু কনজুগেশন হচ্ছে না, তাহলে এই ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়তে থাকবে। নর্মাল লেভেলটাই যেটা কনজুগেশন হয়ে পাস করে যাওয়ার কথা সেটা হচ্ছে না, কনজুগেশন হচ্ছে না, তাহলে কি ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়বে। আবার কি হবে, ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস হবে। ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস কেন, ওই যে হেপাটাইটিস হয়েছে, লিভার সেলগুলোতে ইনফ্ল্যামেশন হয়েছে, ওটা সোয়েলিং হবে, সোয়েলিং হয়ে বাইল ক্যানালিগুলো এটা ব্লক করে দিবে, হ্যাঁ, কিছু কিছু ক্যানালিগুলি ব্লক করে দিবে। তাহলে যখন ক্যানালিগুলি ব্লক করবে তখন কি কনজুগেটেড বিলিরুবিন এটাও কিন্তু ঠিকমতো পাস করে আসতে পারবে না, তখন কি হবে, এটা কিন্তু ব্লাডে লিক হবে এই কনজুগেটেড বিলিরুবিন, তাহলে কনজুগেটেড বিলিরুবিনও বাড়তে থাকবে ব্লাডে, হ্যাঁ, নর্মালি হয়তো 0 ছিল বা 0.2 পর্যন্ত আমরা নর্মাল ধরেছিলাম, তার চেয়ে বেশি বাড়তে থাকবে। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনও বাড়ছে, কনজুগেটেড বিলিরুবিনও বাড়ছে। আর কি হচ্ছে, এখন যেহেতু এখানে কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টাইনে কম আসছে, পাস করে কম আসছে, হ্যাঁ, আগের মতো আসছে না, কমে গেছে এই আসাটা, পাস করে আসাটা, এখন ইউরোবিলিনোজেন ফর্মেশন কমে যাবে, স্টার্কোবিলিন ফর্মেশনও কমবে, এবং এর ফলে কি স্টুলটা হবে পেল বা ক্লে কালার স্টুল হবে, হ্যাঁ, স্টুলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আবার ওইদিকে এন্টারোহেপাটিক সার্কুলেশনে কিন্তু কমে যাবে, হ্যাঁ, যেহেতু এখানে পাস করে আসছে না, কাজে ইউরোবিলিনো যে ইন্টারহেপাটিক সার্কুলেশন ছিল এইটা কমে যাবে। এই কমে যাওয়ার ফলে কি হবে, ইউরোবিলিনোজেনটা আবার কিন্তু এই বাইল দিয়ে সিক্রেশন হচ্ছিল, কিন্তু এইটা না হওয়ার কারণে যতটুকু ইউরোবিলিনোজেন তৈরি হচ্ছে কম, কিন্তু যেটাই তৈরি হচ্ছে এই 80% এই সার্কুলেশনে চলে যেত, এটা আর হচ্ছে না, এটা ব্যাকফ্লো হয়ে ব্লাডে থাকবে, ব্লাডে থেকে যাবে, কাজে ইউরোবিলিনোজেন লেভেল বেড়ে যাবে এবং ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে। আর ওই যে কনজুগেটেড বিলিরুবিন লেভেল বেড়ে গেল, এটাও কিন্তু ইউরিন দিয়ে এক্সক্রিশন হতে পারবে, কারণ এটা ওয়াটার সলিউবল, নর্মালি যায় না, কারণ নর্মালি এখানে এত ব্লাডে আসে না, কিন্তু এখন যেহেতু ব্লাডে লেভেল বেড়ে গেছে, কাজে এটা ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে, এরপরে ইউরিনের কালার কিন্তু ডার্ক হবে। তাহলে এটা হচ্ছে হেপাটিক জন্ডিস। তাহলে হেপাটিক জন্ডিস কি, কনজুগেশন কম হবে, এর জন্য আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, আবার যেটুকু কনজুগেশন হচ্ছিল এটা কিন্তু আবার পাস করতে পারছে না, এর জন্য আবার কনজুগেটেড বিলিরুবিন লেভেলটাও বাড়বে, ঠিক আছে। এখন আসো পোস্ট হেপাটিক জন্ডিস। পোস্ট হেপাটিক জন্ডিস এটা কি, এটা হবে
লিভার আমার লিভারের আগেও কোনো সমস্যা নেই, লিভারেও সমস্যা নেই, ঠিকঠাক মতো কনজুগেশন হচ্ছে। সমস্যা কোথায়? লিভার থেকে যখন এক্সক্রিয়েশন হবে এইখানে প্রবলেম, এখানে ব্লক, এটা ইন্টেস্টাইনে আসতে পারবে না। তাহলে কনজুগেশন নর্মাল হচ্ছে, কিন্তু লিভারের বাইরে গিয়ে কোলোস্ট্যাসিস হচ্ছে, বাইলগুলো জমা হয়েছে, মানে ব্লক হয়েছে, বাইল আর যেতে পারছে না। তখন কি হবে? কনজুগেটেড বিলিরুবিন এটা হচ্ছে ব্লাডে লিক করবে, গিয়ে তাহলে কনজুগেটেড বিলিরুবিন লেভেল বেড়ে যাবে, অনেক বাড়বে, মানে যত কনজুগেশন কিন্তু নর্মালি হচ্ছে কিন্তু একটুও যাচ্ছে না, তাহলে ফুল কনজুগেটেড বিলিরুবিনটাই ব্লাডে ব্যাকফ্লো হবে, রিজার্জিটেশন হবে, তাহলে কনজুগেটেড বিলিরুবিন লেভেল এখানে অনেক বেশি বেড়ে যাবে। এবং কনজুগেটেড বিলিরুবিন বাড়া মানে কি, এটা ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন হবে এবং ইউরিন কালার তখন এই বিলিরুবিনের জন্য ডার্ক হবে। আচ্ছা, এখন ইন্টেস্টাইনে কিন্তু কোনো বিলিরুবিনই আসছে না, কাজেই কি কোনো ইউরোবিলিনোজেন এখানে তৈরি হবে না। নো ইউরোবিলিনোজেন প্রোডাকশন অ্যান্ড নো স্টার্কোবিলিন। স্টার্কোবিলিন না থাকার কারণে স্টুল হবে পেল বা ক্লে কালার, আর ইউরোবিলিনোজেন না তৈরি হওয়ার জন্য ইউরিন দিয়ে কিন্তু ইউরোবিলিন পাস করবে না। হ্যাঁ, ইউরিনে নর্মালি যে ইউরোবিলিন যেত এটা পাস করবে না, কিন্তু ইউরিন কালার ডার্ক হলো কেন? ওই যে কনজুগেটেড বিলিরুবিন আবার এখানে ইউরিনে পাস করবে, হ্যাঁ, এই জন্য। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা আউটলাইন মেকানিজমের। এখন এই 3 ধরনের জন্ডিসকে আমি যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমরা কি দেখি? প্রথমে আমরা আন্ডারলাইং কন্ডিশন কি কারণে হচ্ছে এটা যদি আমি দেখি, হিমোলাইটিক কেন হবে? ওভার প্রোডাকশন অফ বিলিরুবিন। হেপাটোসেলুলার কি? ডিক্রিজড কনজুগেশন। আর অবস্ট্রাকটিভ হবে কি? অবস্ট্রাকশন অফ কমন বাইল ডাক্ট। ওকে, আচ্ছা, ইউরিন কালার কোথায় কেমন হবে? হিমোলাইটিক জন্ডিসে এটা নর্মাল হবে ইউরিন কালার, আর হেপাটোসেলুলারে ডার্ক এবং অবস্ট্রাকটিভ জন্ডিসেও ডার্ক হবে। হেপাটোসেলুলারে ডার্ক হবে কি? ইউরোবিলিনোজেন এবং কনজুগেটেড বিলিরুবিন এই দুটোর লেভেলই বাড়বে, এজন্য ইউরিন দিয়ে পাস করবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কনজুগেটেড বিলিরুবিন বেশি পাস করার জন্য ইউরিন কালার ডার্ক হবে। স্টুল কালার হিমোলাইটিকে নর্মাল থাকবে, হেপাটোসেলুলারে নর্মাল এবং থাকতে পারে, এখান থেকে আবার কিছুটা পেলও হতে পারে, তবে অবস্ট্রাকটিভ জন্ডিসে এটা পেল বা ক্লে কালার স্টুল হবে। আচ্ছা, আমরা যদি সেরামে দেখি, মানে বায়োকেমিস্ট্রি দেখতে চাই এখন, সেরামে যদি টেস্ট করি কি অবস্থা হবে? ব্লাডে কি কি পাবো? প্রথমে আমরা দেখি টোটাল বিলিরুবিন। যেহেতু জন্ডিস, কাজে বিলিরুবিন লেভেল কিন্তু তিনটাতেই বাড়বে। তবে হিমোলাইটিক জন্ডিসে এটা খুব বেশি বাড়বে না, হেপাটোসেলুলার জন্ডিসে তার কিছুটা বাড়বে, অবস্ট্রাকটিভ জন্ডিসে সবচেয়ে বেশি বাড়বে, অনেক বেশি হবে বিলিরুবিন লেভেল। কোন ধরনের বিলিরুবিন বাড়বে? টোটালটা তো বাড়লো, তাহলে কোন ধরনের? হিমোলাইটিকে মেইনলি বাড়বে আনকনজুগেটেড বিলিরুবিন, হেপাটোসেলুলারে আনকনজুগেটেড কনজুগেটেড দুটোই বাড়বে, অবস্ট্রাকটিভে শুধু কনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়বে, এবং অনেক বেশি বাড়বে এটা। এখন হেপাটিক এনজাইম আছে, হ্যাঁ, এনজাইম আমরা কয়েকটা এনজাইম দেখি, তার মধ্যে অ্যালকালাইন ফসফেটেজ এএলপি, অ্যালকালাইন ফসফেটেজ, এটা আমরা প্লাজমাতে দেখি। এই লেভেলটা কি? যেহেতু অ্যালকালাইন ফসফেটেজ, এই এনজাইমটা কি হেপাটিক সেল থেকে, হেপাটিক সেল যখন ডিস্ট্রাকশন হবে তখন এটা রিলিজ হবে, লিভার সেল থেকে রিলিজ হয়। তাহলে হিমোলাইটিক জন্ডিসে যেহেতু লিভার সেলের কোনো সমস্যা নাই, এটা কিন্তু এনজাইম লেভেল আমরা নর্মাল পাবো। হেপাটোসেলুলারে কি হবে? এখানেই তো লিভার সেলের সমস্যা, কাজেই অ্যালকালাইন ফসফেটেজ লেভেল বেড়ে যাবে। আর সাইনোসয়েডে, হেপাটিক সাইনোসয়েডে এই এনজাইমটা সবচেয়ে বেশি থাকে সাইনোসয়েডাল সেলে, কাজে ওখানে যখন কোলোস্ট্যাসিস হবে তখন এই এনজাইমটার অনেক বেশি লেভেল, অনেক বেশি বেড়ে যাবে, হ্যাঁ, লিকি হবে, লিভার সেলগুলো লিকি হবে এবং এই এনজাইম লেভেল বেড়ে যাবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে এটা সবচেয়ে বেশি বাড়লো, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আর একটা কি? এএলটি, অ্যালানিন ট্রান্সামাইনেজ। অ্যালানিন ট্রান্সামাইনেজ এটা কি? হেপাটোসেলুলার জন্ডিসে এটা লেভেল অনেক বেশি বেড়ে যাবে। হিমোলাইটিক এটা তো নর্মাল থাকবে, অবস্ট্রাকটিভে এটা নর্মাল, ধরে নেই নর্মাল, হ্যাঁ, বা কিছুটা বাড়তে পারে। অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ, তাহলে এএলটি এবং এএসটি এই দুটোই হচ্ছে হেপাটোসেলুলার এনজাইম এবং লিভার সেলের থেকে সিক্রেশন হয়, তবে এএসটিটা আরবিসিতেও থাকে, আরবিসি থেকেও সিক্রেশন, মানে আরবিসির ডিস্ট্রাকশন, আরবিসির ভেতরে থাকে, আরবিসি যখন ডিস্ট্রাকশন হবে এটা প্লাজমাতে চলে আসবে। হেপাটিক সেলে থাকবে, হেপাটিক সেল যখন ডিস্ট্রাকশন হবে অথবা মেমব্রেনটা লিকি হয়ে যাবে তখন এটা প্লাজমাতে চলে আসবে, এটা হচ্ছে কথা। কিন্তু নর্মালি কিন্তু এটা
খুব বেশি প্লাজমাতে আসে না, কারণ এটা সেলের ভেতরে থাকবে, আরবিসির ভেতরে থাকবে, হেপাটিক সেলের ভেতরে থাকবে। এইটা এখন এএলটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম শুধু হেপাটাইটিসে বাড়বে, কিন্তু এএসটি এটা যেহেতু আরবিসিতেও থাকে, কাজে হিমোলাইটিক জন্ডিসেও এই লেভেলটা বাড়তে পারে, হেপাটোসেলুলার জন্ডিসেও বাড়বে, অবস্ট্রাকটিভে নর্মাল অথবা কিছুটা বাড়তে পারে। আচ্ছা, এবার আসি আমরা ইউরিনে। ইউরিনে আমরা কি কি টেস্ট করব এবং কি পাবো? ইউরিনে হেজ টেস্ট করা, হেজ সারফেস টেনশন টেস্ট করা হয়, এটা বাইল সল্ট আছে কিনা দেখার জন্য। এটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিসে এটা বাইল সল্ট কোনো পাস করবে না, হেপাটোসেলুলারেও পাস করবে না, অথবা খুব অল্প যেতে পারে। তবে অবস্ট্রাকটিভ জন্ডিস, মেইনলি অবস্ট্রাকটিভ জন্ডিসে বাইল সল্ট এটা হেজ সারফেস টেনশন টেস্টটা পজিটিভ হবে, এটা পাস করবে। কনজুগেটেড বিলিরুবিন আমরা যদি দেখতে চাই, নর্মালি এটা থাকে না এবং হিমোলাইটিক জন্ডিসেও থাকবে না, তবে হেপাটোসেলুলার জন্ডিসে কিছুটা থাকবে, অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা বেশি পাবো, অনেক বেশি পাবো। ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন এটা নর্মালি 4 মিলিগ্রাম ডেইলি এটা পাস করে, 4 মিলিগ্রামের চেয়ে কম পাস করে আর কি। হিমোলাইটিক জন্ডিসে এটা লেভেল বেড়ে যাবে, ইউরোবিলিনোজেন লেভেল বেড়ে যাবে। হেপাটোসেলুলার এটা আর্লি ফেজে বাড়ে, পরের দিকে কমে আসে, যাক এটা। আর অবস্ট্রাকটিভে যেহেতু কোনো বিলিরুবিন, এটা ইউরোবিলিনোজেন ফর্মেশন হচ্ছিল ইন্টেস্টাইনে গিয়ে, ইন্টেস্টাইনে যেহেতু কোনো কনজুগেটেড বিলিরুবিন যাচ্ছেই না, কাজেই ইউরোবিলিনোজেন ফর্মেশনও এখানে হবে না। এবং স্টার্কোবিলিনোজেনের ক্ষেত্রেও তাই, অবস্ট্রাকটিভ জন্ডিসে এটা কিন্তু নীল, কারণ ফর্মেশন হবে না। হেপাটোসেলুলারে এটা নর্মালও হতে পারে, আবার এটা ডিপেন্ড করে, যদি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হয় তাহলে এটা কম ফর্মেশন হবে। হিমোলাইটিকে স্টার্কোবিলিনোজেন লেভেল বেড়ে যাবে, যেহেতু আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বেশি, কনজুগেশন বেশি হবে, ইন্টেস্টাইনে বেশি আসবে, আর বিলিনোজেন স্টার্কোবিলিনোজেন ফর্মেশনও এটাই বেড়ে যাবে। তাহলে আমরা 3 ধরনের জন্ডিসে, 3 টাইপস অফ জন্ডিসে এটার কি কি ডিফারেন্স, বায়োকেমিক্যাল ডিফারেন্স কি কি আছে এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আসো আমাদের আজকের যে টপিক, যেটা লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট অ্যাকচুয়ালি যদিও শুনে মনে হচ্ছে যে এটা লিভারের ফাংশন ঠিক আছে কিনা এটা দেখা যায়, তো আমাদের আসলে লিভার ফাংশন টেস্ট আমরা যেগুলো করবে, এটাকে আমি সরাসরি লিভার ফাংশন টেস্ট না বলে আমরা বলবো কমনলি ডান লিভার ফাংশন টেস্ট। সাধারণভাবে যে টেস্টগুলো করা হয়, যে একজন পেশেন্ট লিভারের সমস্যা মানে জন্ডিস নিয়ে আসে, তাই না, তার হচ্ছে চোখ মুখ হলুদ হয়েছে, ইউরিন হলুদ হয়ে যাচ্ছে, ইউরিন পাস করছে হলুদ ইউরিন, তার জ্বর, গায়ে ব্যথা, বমি, মানে ক্ষুধার লাগছে না, এরকম অনেক কিছু সমস্যা নিয়ে রুগীরা আসতে পারে। তো এটা আসলে আমরা তখন কি করি, তখন রুগীকে লিভার ফাংশন টেস্ট, কয়েকটা টেস্ট লিখে দেই, এই টেস্টগুলোকে আমরা একসাথে বলি লিভার ফাংশন টেস্ট। এই টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে একটা লিভার ডিজিজ ডায়াগনোসিস করা। এটা আসলে কম, লিভারের কোন ডিজিজের কারণে, বিভিন্ন ডিজিজ আমরা পড়লাম তাই না, লিভারের দেখো হেপাটাইটিস, তারপরে হচ্ছে আবার লিভারের পরের কিছু ডিজিজ, যে গল ব্লাডারের ডিজিজ, এরপরে স্টোন হচ্ছে, টিউমার হচ্ছে, আবার লিভারের আগে হিমোলাইসিস, ওটা কিন্তু লিভারের কোনো ডিজিজ না। তাহলে আমরা বিভিন্ন অর্গানের ডিজিজটা অ্যাসেস করছি, যত না লিভারের ডিজিজ তার চাইতে বেশ কিছু জন্ডিসের বিভিন্ন কারণ আসলে আমরা অ্যাসেস করছি, এবং এখানে সিভিয়ারিটিটা আমরা বুঝতে পারি। আবার আমরা যে এটা ট্রিটমেন্ট দিলাম, জন্ডিসের একটা ট্রিটমেন্ট দিলাম, সেই ট্রিটমেন্টটা মনিটর করার জন্য লিভার ফাংশন টেস্ট হেল্প করে। আবার এই ডিজিজটা কি ভালো হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে এটা অ্যাসেস করি, প্রগনোসিসটা অ্যাসেস করি এই লিভার ফাংশন টেস্টের মাধ্যমে। এখন যেহেতু বলেছি লিভার ফাংশন টেস্ট, কাজে লিভারের ফাংশনগুলো আমরা দেখি, আমরা ফাংশনগুলো জানি, যেটা সিনথেটিক বেশ কিছু জিনিস সিনথেসিস করে, প্লাজমা প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর, তারপরে এনজাইম ট্রান্সপোর্ট প্রোটিন, হেপারিন, বাইল সল্ট, এগুলো সিনথেসিস করে। এটার সেক্রেটরি ফাংশন আছে, এক্সক্রিটরি ফাংশন আছে, বিলিরুবিন এক্সক্রিশন করে, মেটাবলিক ফাংশন আছে, লার্জেস্ট মেটাবলিক অর্গান হচ্ছে লিভার, স্টোরেজ ফাংশন আছে, তাই না, ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন বি12, আয়রন, গ্লাইকোজেন, এগুলি স্টোর করে রাখে। ডিটক্সিফাইং ফাংশন আছে, অ্যামোনিয়াকে ডিটক্সিফাই করে, ড্রাগ, টক্সিন, হেভি মেটাল এগুলিকেও করে, এরকম যে গ্লুকোস্ট্যাটিক ফাংশন আছে। তো আমরা লিভার ফাংশন টেস্ট, যদিও এটার নাম বলছি এই টেস্টগুলোর, অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র সিনথেটিক এবং এক্সক্রিটরি ফাংশনকে অ্যাসেস করে, বাকি ফাংশনগুলোকে অ্যাসেস করতে পারে না।
আমরা যে টেস্টগুলো করি মোটামুটি আমরা যে এই যে বিলিরুবিন এরপরে কিছু এনজাইম এই টেস্টগুলোই করি এবং এগুলো আসলে অন্যান্য ফাংশনগুলো অ্যাসেস করতে পারে না, তারপরেও আমরা এটাকে বলি লিভার ফাংশন টেস্ট। তাহলে আমরা কি কি টেস্ট করি? হ্যাঁ, আমরা কমনলি কোন কোন টেস্টগুলি করি লিভারের ফাংশন দেখার জন্য? তাহলে 1 নম্বরে আমরা যেটা করি, লিভারের একজন যদি জন্ডিস নিয়ে আসে একটা পেশেন্ট, ঠিক আছে, তখন কি করব, আমি আসলে তার দেখতে চাই যে তার কি আসলেই বিলিরুবিন লেভেল বেশি কিনা। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে এই যে সেরাম বিলিরুবিন লেভেল করি, সেরাম বিলিরুবিন লেভেল দিয়ে আমি দেখতে চাচ্ছি যে তার লিভারের কনজুগেশন অ্যান্ড এক্সক্রিটরি ফাংশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে হেপাটিক কনজুগেশন অ্যান্ড এক্সক্রিটরি ফাংশন আমরা অ্যাসেস করি এবং বিলিরুবিন লেভেল এটা আমরা টোটাল বিলিরুবিন লেভেল করি, কনজুগেটেড আনকনজুগেটেড, টোটাল অ্যান্ড কনজুগেটেড বিলিরুবিন লেভেল করি, আর টোটাল থেকে কনজুগেটেডটা মাইনাস করে আমরা আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল ক্যালকুলেট করি। এবং এই বিলিরুবিন লেভেল করে আমাদের কি লাভ হয়, আমরা জন্ডিসের ধরনটা বুঝতে পারি। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জন্ডিস, জন্ডিস কি প্রি হেপাটিক জন্ডিস, তাহলে কি আনকনজুগেটেড বিলিরুবিন বেশি হবে। যদি আমরা কনজুগেটেড আনকনজুগেটেড দুটো বিলিরুবিনই বেশি পাই তাহলে বুঝবো কি হেপাটিক জন্ডিস। আর যদি শুধুমাত্র কনজুগেটেড বিলিরুবিন লেভেল বেশি পাই এবং অনেক বেশি থাকে তখন আমরা এটা আইডিয়া করি যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। আচ্ছা, এরপরে আমরা সিনথেটিক ফাংশন দেখি। হ্যাঁ, সিনথেটিক ফাংশন দেখার জন্য আমরা দুই ধরনের টেস্ট করি। একটা হচ্ছে প্লাজমা প্রোটিন লেভেল করি। হ্যাঁ, টোটাল প্লাজমা প্রোটিন, সেরাম অ্যালবুমিন, অ্যালবুমিন টু গ্লোবিলিন রেশিও, এটা করি। আরেকটা টেস্ট কি করি, প্রোথ্রম্বিন টাইম। হ্যাঁ, প্রোথ্রম্বিন টাইম এটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা এটা করি। তাহলে প্রোথ্রম্বিন টাইম এটা হচ্ছে আর্লিয়েস্ট ইন্ডিকেটর আসলে লিভার ফেলিয়ার হলে, হেপাটাইটিস হলে, লিভার ডিজিজ হলে কি হবে, মানে খুব আর্লি, একদম 3 দিনের মধ্যে প্রোথ্রম্বিন টাইম, প্রোথ্রম্বিন লেভেল, হ্যাঁ, ক্লটিং ফ্যাক্টরের এই লেভেলটা কমতে থাকবে। এটা তো ফিব্রিনোজেন প্রোথ্রম্বিন, তাই না, 2 নাম্বার এটা ক্লটিং ফ্যাক্টর, এটা এই লেভেলটা কমতে থাকবে এবং তখন প্রোথ্রম্বিন টাইমটা প্রলং হবে। তাহলে অ্যাকিউট লিভার ডিজিজ আইডেন্টিফাই করা যায় প্রোথ্রম্বিন টাইম দিয়ে। অ্যালবুমিন লেভেল কমতে আমাদের প্রায় মাসখানেক সময় লাগে। হ্যাঁ, এই জন্য এটা অ্যাকিউট লিভার, একজনের হেপাটাইটিস হলো, সে হয়তো ফার্স্ট উইকেই আমার কাছে এসেছে, হ্যাঁ, কিন্তু তখনই আমি তার অ্যালবুমিন লেভেলটা কম পাবো না, তার প্রায় মাসখানেক সময় লাগবে অ্যালবুমিন লেভেলটা কম হতে। হ্যাঁ, কাজেই এটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে এটা ভালো, হ্যাঁ, আইডেন্টিফাই করা যায় সেরাম অ্যালবুমিন লেভেল দিয়ে। এনজাইম অ্যাসেস করি। হ্যাঁ, এনজাইম আমরা দুই ধরনের, দুইটা সেটে ভাগ করি। এক সেটে কি, এটাকে এক সেটের এনজাইমকে আমরা দেখি যে হেপাটোসেলুলার ইন্টিগ্রিটি আছে কিনা, হেপাটিক সেলগুলো নর্মাল ফাংশনিং আছে কিনা। হ্যাঁ, হেপাটিক সেলগুলো কেমন আছে এইটা বোঝা যায় এএসটি এএলটি দিয়ে, অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস, অ্যালানিন ট্রান্সামাইনেস, এবং এই দুটো এনজাইমই আর্লি ইন্ডিকেটর অফ ড্যামেজ। হেপাটিক ড্যামেজ হলে এটা খুব তাড়াতাড়ি, হ্যাঁ, এই লেভেলগুলো বাড়তে থাকে, মানে হেপাটিক সেল থেকে এগুলো সেল থেকে ব্লাডে চলে যায়। হ্যাঁ, তখন আমরা প্লাজমাতে এই লেভেলগুলো বেশি পাবো। আর একটা সেট আছে, সেটা কি অ্যালকালাইন ফসফেটেস আর গামা গ্লুটামিল ট্রান্সফারেজ, হ্যাঁ, জিজিটি, এএলপি আর জিজিটি। তাহলে এটা কি হয়, এটা ইন্ডিকেট করে বিলিয়ারি অবস্ট্রাকশন আছে কিনা এটা দেখা যায়। হ্যাঁ, এবং তাহলে যদি আমি এই লেভেল, এই এনজাইম লেভেল দুটো বেশি পাই, বুঝবো যে বিলিয়ারি অবস্ট্রাকশন আছে এবং কোলেস্টাসিস হচ্ছে। তাহলে এইটা এনজাইম। আরেকটা টেস্ট করা যায়, সেটা হচ্ছে ব্লাড অ্যামোনিয়া। এটা কি লিভারে যে ডিটক্সিফিকেশন পাওয়ার আছে এটা আমরা বুঝতে পারি। ব্লাড অ্যামোনিয়া নর্মাল লেভেল 50 মাইক্রোমোল পার লিটার, এবং এর চেয়ে যদি বাড়তে থাকে তখন আমরা হাইপার অ্যামোনিমিয়া বলবো, এবং অনেক বেশি প্রায় 1000 মিলিমোল পার লিটারে বেশি হলে এই অ্যামোনিয়া ইনটক্সিকেশন হয়, তখন আমাদের ব্রেইনের উপরে এফেক্ট করে। তো যাই হোক, এটা ইন্ডিকেট, ব্লাড অ্যামোনিয়া লেভেল যদি বাড়ে আমরা তখন আইডিয়া করি যে লিভার সিরোসিস হয়তো আছে, হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশন আছে, অথবা ইউরিয়া সাইকেল, কোনো একটা ইউরিয়া সাইকেলের এনজাইম অ্যাবনর্মালিটি আছে, কনজেনিটাল ডেফিসিয়েন্সি আছে, এর জন্য ইউরিয়া সাইকেলটা চলছে না, ঠিকমতো রান করছে না, এবং অ্যামোনিয়া লেভেল তখন বেড়ে যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমনলি ডান লিভার ফাংশন টেস্ট। তাহলে কি কি টেস্ট করলাম, একটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য সেরাম বিলিরুবিন, সিনথেটিক ফাংশন দেখার জন্য প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন আর প্রোথ্রম্বিন টাইম, আর হেপাটোসেলুলার ইন্টিগ্রিটি দেখার জন্য দুটো এনজাইম,
কোলেস্টেসিস দেখার জন্য দুটো এনজাইম। ঠিক আছে, এই হচ্ছে মানে মূলত আর কি এই টেস্টগুলি আমাদের আন্ডারগ্র্যাড লেভেলে আর কি এই টেস্টগুলি সম্পর্কে জিজ্ঞেস করবে। আচ্ছা, তাহলে সিনথেটিক ফাংশন আমরা দেখি কি টোটাল প্লাজমা প্রোটিন, সেরাম অ্যালবুমিন এবং অ্যালবুমিন টু গ্লোবেলিন রেশিও। তাহলে প্লাজমা প্রোটিন এবং সেরাম অ্যালবুমিনের লেভেল আমরা দেখলাম, এবং সব প্লাজমা প্রোটিনগুলি সিনথেসিস হয় লিভারে এক্সেপ্ট গ্লোবিউলিন। গ্লোবিউলিনের গামা গ্লোবিউলিন ফ্র্যাকশন যেটা, এটা কিন্তু লিভারে সিনথেসিস হয় না। ঠিক আছে, এটা সিনথেসিস হবে প্লাজমা সেল থেকে। হ্যাঁ, প্লাজমা সেল থেকে গামা গ্লোবিউলিনটা সেক্রেশন হয়, সিনথেসিস হয়। আচ্ছা, তাহলে অ্যালবুমিন টু গ্লোবিউলিন রেশিও দেখার উদ্দেশ্য হচ্ছে যে অ্যালবুমিন সিনথেসিস হবে লিভারে, কিন্তু গ্লোবিউলিনটা আসবে প্লাজমা সেল থেকে। এই জন্য লিভারে যদি ডিজিজ হয়, লিভারে ডিসফাংশন হয়, অ্যালবুমিন সিনথেসিসটা কমে যাবে। তার মানে অ্যালবুমিন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু গ্লোবিউলিনটা সিনথেসিসের কোনো প্রবলেম হবে না, কোনো হ্যাম্পার হবে না, গ্লোবিউলিন নর্মালি সিনথেসিস হতে থাকবে। এর ফলে কি নর্মাল যে A to G রেশিও ছিল, এটা 1.5 to 1 এটা ছিল, এটা দেখা যাবে কি এটা হচ্ছে 1:1 হয়ে গেছে। মানে 1 গ্লোবিউলিন ঠিক আছে, কিন্তু অ্যালবুমিনটা কমতে আছে, এই জন্য কমে যাচ্ছে, এই জন্য এটার রেশিওটা কমতে থাকবে, এবং এই রেশিওটা অল্টার্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, উল্টাও, যে অ্যালবুমিনই কমে যাবে, তখন গ্লোবিউলিন লেভেলই অ্যালবুমিনের 1.5 রেশিওতে থাকবে। হ্যাঁ, 1.5 গুণ বেশি থাকবে গ্লোবিউলিনটা। তাহলে এজি রেশিও দিয়ে এটার ইম্পর্টেন্স এটাই। আর অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন, এটার হাফ লাইফ 3 উইকস। হ্যাঁ, 20 থেকে 25 দিন। হাফ লাইফ বলতে আমরা বুঝি যে সেটার কনসেন্ট্রেশন কমে হাফ হতে যে টাইমটা লাগে, তাকে বলা হয় হাফ লাইফ। তাহলে অ্যালবুমিনের নর্মাল কনসেন্ট্রেশন কমে হাফ হয়ে যাবে। হ্যাঁ, এটি যে 4 আছে, 4 গ্রাম পার ডেসিলিটার, এটা কমে 2 হয়ে যেতে তার সময় লাগবে 20 থেকে 25 দিন, এবং এটাকেই হাফ লাইফ বলা হয়। তাহলে এই যে প্রায় 1 মাসের মতো সময় লাগবে অ্যালবুমিন লেভেলটা কমতে। হ্যাঁ, তাহলে অ্যালবুমিন লেভেল যখন আমরা কম পাবো, তখন আমরা বুঝবো যে অলরেডি 1 মাসের মতো লিভার ডিজিজ হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা বলছি ক্রনিক লিভার ডিজিজে আমরা কম পাবো। ম্যালনিউট্রিশনেও অ্যালবুমিন লেভেল কমে যায়। আর এই যে রেশিওটা কি হবে, ডিক্রিজড বা অল্টার্ড হবে। আচ্ছা, এরপরে আসো কি সিনথেটিক ফাংশনের আরেকটা টেস্ট হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। প্রোথ্রম্বিন টাইম, এটা আগেই বলেছি আমরা যে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়ামাইন, এরকম অনেকগুলি ক্লটিং ফ্যাক্টর আছে, এবং এই ক্লটিং ফ্যাক্টরের একটা হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিনের হাফ লাইফ 5 to 72 আওয়ার্স, 5 ঘন্টা থেকে 72 ঘন্টার মতো, মানে 3 দিনের মতো আর কি এটা। কাজে আর্লি এই যে 3 দিন হলেই তার হচ্ছে লেভেল, 3 দিন যেতে যেতে তার লেভেল কিন্তু হাফ হয়ে যাবে। সিনথেসিস যখনই বন্ধ হবে, তখন থেকে 3 দিন পরে তার লেভেল অলরেডি হাফ হয়ে যাবে। তাহলে এরপরে আরো কমতে থাকবে, আরো কমবে। তাহলে এই জন্য আমরা তখন প্রোথ্রম্বিন টাইমটা করি। কোনো পেশেন্ট যদি এরকম এসে বলে যে আমার মানে জন্ডিসের হিস্ট্রি দেয় বা এরকম, আমি মনে হচ্ছে তার হেপাটাইটিস হয়েছে, হ্যাঁ, এবং খুব রিসেন্টলি হয়েছে, হয়তো 1 সপ্তাহ আগে, তখন আমি প্রোথ্রম্বিন টাইমটা করব। আর যদি সেই হিস্ট্রি দেয় 1 মাসের বা লম্বা সময়, তখন আমি প্লাজমা প্রোটিন লেভেলটা করে দেখবো। হ্যাঁ, এবং ওইটা আমার জন্য বেশি ইনফরমেটিভ হবে। আচ্ছা, তাহলে নর্মালি প্রোথ্রম্বিন টাইম 12 to 14 সেকেন্ড। হ্যাঁ, এটা। আর যাদের লিভার ডিজিজ আছে, তার তখন প্রোথ্রম্বিন টাইমটা প্রলংড হবে। হ্যাঁ, বেড়ে যাবে, প্রোথ্রম্বিন টাইম বেড়ে যাবে, এবং এটা হচ্ছে আর্লিয়েস্ট ইন্ডিকেটর অফ লিভার ডিজিজ। এখানে আরেকটা কথা, যদি কারো ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, এবং তাহলেও কিন্তু তাদের প্রোথ্রম্বিন টাইমটা প্রলং হতে পারে। কারণ এই যে ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো কি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এবং ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে এই ফ্যাক্টরগুলো সিনথেসিস হয় না। হ্যাঁ, অ্যাক্টিভেটেড হয় না, অ্যাক্টিভ ফ্যাক্টর সিনথেসিস হয় না, যার ফলে কি হবে, ওদেরও প্রোথ্রম্বিন টাইমটা প্রলং হবে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এর কি ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য প্রলং নাকি হেপাটাইটিসের জন্য প্রলং, কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করব? এর জন্য কি করা হয়, আগে তাকে ভিটামিন কে অ্যাডমিনিস্ট্রেশন, তাকে ইনজেকশন দেওয়া হয় ভিটামিন কে, বা খাইয়ে দেওয়া হয়, দেওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম পরে তারপরে তার প্রোথ্রম্বিন টাইমটা করে দেখা হবে।
যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য তার প্রলং পিটি থাকে তাহলে কি হবে, এটা কারেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু আর প্রলং হবে না। কিন্তু যদি লিভার ডিজিজের জন্য তার প্রলং হয় তখন ভিটামিন কে ইনজেকশন দেওয়ার পরেও এটা প্রলংই থাকবে, এটা কারেকশন হবে না। আচ্ছা, এরপর আসো কি হেপাটোসেলুলার ড্যামেজ। এটা দেখার জন্য আমরা দুটো এনজাইম টেস্ট করি, একটা হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস, অ্যালানিন ট্রান্সামাইনেস। এই এনজাইমগুলো বিভিন্ন টিস্যুতে থাকে, লিভার সেলে অনেক বেশি থাকে এবং এগুলো নর্মালি ইন্ট্রা সেলুলার এনজাইম, সেলের ভেতরে থাকে। হ্যাঁ, সেলের ভেতরে থাকে এবং যখন নর্মাল সেল টার্নওভার হয় তখন কিছু এনজাইম কি হয়, সেলে যে লাইসিস হয়ে যায়, নর্মাল সেল যখন একটা সেল মরে যায়, হ্যাঁ, নেক্রোসিসে মরে যায়, তখন কি হবে, এই এনজাইমটা তখন প্লাজমাতে চলে আসবে। তাহলে কিছু এরকম এনজাইমের লো লেভেল এটা প্লাজমাতে পাওয়া যায় নর্মালি। যখন হেপাটিক সেল ড্যামেজ হবে, মানে কি অনেকগুলো সেল তখন একসাথে ড্যামেজ হবে, তার মানে কি অনেক এনজাইম প্লাজমাতে চলে আসবে, যার ফলে এনজাইম লেভেলগুলো হাই হয়ে যাবে। আর একটা কি হয়, সেলের পারমিয়াবিলিটি, হেপাটাইটিস হলে কি হেপাটিক সেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়, এই লিকি সেল দিয়ে এনজাইমগুলো ইজিলি প্লাজমাতে চলে আসে। এটা আচ্ছা, তাহলে আমরা যদি এই এনজাইমগুলো, হ্যাঁ, এএসটি এবং এএলটি লেভেল বেশি পাই, তাহলে আমরা সহজেই বুঝতে পারি হয় তার হেপাটাইটিস হয়েছে অথবা টক্সিক ইনজুরি হয়েছে, হ্যাঁ, মানে হেপাটিক কোনো একটা ডিজিজ হয়েছে তার এই লেভেল। এবং এই এনজাইমগুলোর সিরিয়াল মেজারমেন্টটা খুব মানে এটা কাজে লাগে যে এটা কি আস্তে আস্তে মানে বাড়তেই আছে কিনা, হ্যাঁ, এইটা। আচ্ছা, এখন আমি এনজাইম লেভেল বেশি পেলাম কিন্তু তার হেপাটিক ডিজিজ হয় না, এটা হতে পারে কিনা? এটা হতে পারে, হ্যাঁ, এটা হতে পারে, বিশেষ করে এএসটি। হ্যাঁ, এএসটিটা এটা কি হয়, এটা এই যে কার্ডিয়াক মাসলেও এটা থাকে এবং যদি কারো কার্ডিয়াক মাসল ড্যামেজ হয়, মানে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, হ্যাঁ, হার্ট অ্যাটাক যাদের হয়, তাদেরও কিন্তু এএসটি লেভেলটা বেড়ে যায়। সেই তুলনায় এএলটিটা আসলে লিভার স্পেসিফিক বেশি, লিভার ডিজিজে এএলটি বাড়বে, কার্ডিয়াক ডিজিজে এএলটি বাড়ে না, শুধু এএসটি, হ্যাঁ, অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস, কার্ডিয়াক ডিজিজেও বাড়বে আবার হেপাটিক ডিজিজেও বাড়বে, আর এএলটিটা শুধু লিভার ডিজিজেই বাড়ে। ঠিক আছে। আচ্ছা, এএসটি সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া দুই জায়গাতেই থাকে, আর এএলটিটা শুধু সাইটোপ্লাজমে থাকে, কাজেই আর্লি বাড়বে কিন্তু এএলটি, এএসটিও বাড়বে কিন্তু পরের দিকে যদি মানে এটা হচ্ছে ডিজিজটা প্রলং হয় বা সিরোসিস হলো, হ্যাঁ, তো তখন কি হবে, তখন মাইটোকন্ড্রিয়া থেকেও এএসটি চলে আসবে প্লাজমাতে, যার ফলে এএসটি লেভেল অনেক বেশি, আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আরো দুটো এনজাইম আছে, সেটা কি হবে, কোলেস্টেসিস দেখার জন্য আমরা মেজার করি এএলপি আর গামা গ্লুটামিল ট্রান্সফারেজ, জিজিটি, অ্যালকালাইন ফসফেটেজ গামা গ্লুটামিল ট্রান্সফারেজ। অ্যালকালাইন ফসফেটেজ এটা কোলেস্টেসিসের মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। এটা হেপাটোসাইটে তো থাকেই এই এনজাইমটা, নর্মালি কিন্তু ইন্ট্রাসেলুলার এনজাইম, হ্যাঁ, এটা হচ্ছে সেলের ভেতরে থাকবে, হেপাটোসাইটে থাকে বোনস, কিডনি, ইন্টেস্টাইন, প্লাসেন্টা, কাজে এইগুলো অর্গানের ডিজিজ হলেও কিন্তু এএলপিটা বাড়তে পারে। হেপাটোসাইটের কোথায় থাকবে, হেপাটোসাইটের কি ক্যানালিকুলার সেল এবং সাইনোসয়েডাল মেমব্রেনে থাকবে। ঠিক আছে, মানে হেপাটিক ক্যানালিকুলি যেখানে বা সাইনোসয়েড, এগুলোর মেমব্রেনে যে সেল থাকে, মানে এগুলো লাইনিং যে সেল থাকে, এই সেলে নর্মালি এই এএলপি এনজাইমটা বেশি থাকবে। কাজে ওই সেলগুলো যখন কোলেস্টেসিস হলে কি হবে, ওই সেলগুলো থেকে লিক হয়ে চলে আসবে বেশি করে, অথবা ডিস্ট্রাকশন, ওই সেলগুলো যখন ডিস্ট্রাকশন হবে তখন আমার এই এএলপি লেভেলটা বাড়বে। কাজে হেপাটাইটিস হলে আমি পাবো এএসটি এএলটি বেশি, আর কোলেস্টেসিস যখন হবে তখন আমার এএলপি, হ্যাঁ, অ্যালকালাইন ফসফেটেজ, এইটার লেভেল আমি বেশি পাবো। তাহলে যখন এখানে বাইল অ্যাসিডগুলো স্ট্যাগনেন্ট হয়ে থাকবে কোলেস্টেসিস হয়ে, তখন এএলপি সিনথেসিস স্টিমুলেট করবে, হ্যাঁ, এবং তখন এএলপি লেভেলটাও এখানে হচ্ছে বেড়ে যাবে। গামা গ্লুটামিল ট্রান্সফারেজ, এটাও তো কোলেস্টেসিস হলে তো এটা বাড়বে, তার সাথে অ্যালকোহলিক লিভার ডিজিজ, হ্যাঁ, অ্যালকোহলিক লিভার ডিজিজের একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে জিজিটি লেভেল, এটা বেশি থাকবে, হ্যাঁ, এটা। এখন লিভার ফাংশন টেস্ট, যদি আমরা বলেছি যে এটা আসলে অত ভালো মানে লিভারের ফাংশন অত ভালো অ্যাসেস করে না, হ্যাঁ, এটার কিছু লিমিটেশন আছে।
এটা কি এক্স্যাক্ট লিভার ডিজিজ কি হয়েছে এটা আসলে ইন্ডিকেট করে না। এই জন্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, রুগী কি কথা বলছে, রুগী বিভিন্ন সাইন সিমটম এটা দেখে আমার ডিজিজ সম্পর্কে আইডিয়া করতে হবে বেশি। অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট হলেই যে এটা সিরিয়াস লিভার ডিজিজ এটা নাও হতে পারে, কারণ আমরা দেখেছি হিমোলাইটিক জন্ডিস যেটা, এটাতেও কিন্তু লিভার ফাংশন টেস্টটা অ্যাবনর্মাল হবে। হ্যাঁ, অথচ এটা কিন্তু লিভারের ডিজিজ না। আচ্ছা, আবার কিছু লিভার কন্ডিশন নর্মাল লিভার ফাংশন টেস্ট শো করে। হ্যাঁ, লিভারের বেশ কিছু ডিজিজ আছে, আমরা এটাতে লিভার ফাংশন টেস্ট নর্মাল পাবো। আচ্ছা, এছাড়া এটার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি দুটাই হচ্ছে কম এই টেস্টগুলির। হ্যাঁ, কারণ যতদিনে এই টেস্টগুলো অ্যাবনর্মাল হয় ততদিনে অলরেডি লিভারের 75 to 80% ফাংশন কম্প্রোমাইজড হয়ে যায়। আর এই টেস্টগুলো একবার করলে হয় না, বারে বারে এটা মানে রিপিট টেস্ট বা সিরিয়াল টেস্ট করতে হয়, হ্যাঁ, লিভারের ফাংশন অ্যাসেস করার জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে লিভার ফাংশন টেস্টের কথাবার্তা। এখান থেকে শর্ট আনসার এসকিউ আর কি যেরকম এই ধরনের কোশ্চেন হতে পারে। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? বিলিরুবিন মেটাবলিজম পড়লাম, বিলিরুবিন কয় ধরনের এবং এইগুলোর মধ্যে ডিফারেন্স পড়লাম, বিলিরুবিন লেভেল বেড়ে গেলে যে জন্ডিস হয় এই জন্ডিসের টাইপ পড়লাম, কিভাবে হয় এবং জন্ডিসের যে বায়োকেমিক্যাল ডিফারেন্স এটা পড়লাম। সবশেষে জন্ডিস হলে আমরা কি কি টেস্ট করি আসলে, এই যে লিভার ফাংশন টেস্ট এটার নিচে কি কি টেস্ট আমরা করি এবং এই টেস্টগুলো কোন কোন ফাংশনকে, লিভারের কোন কোন ফাংশনকে অ্যাসেস করে এবং কোন টেস্ট অ্যাবনর্মালিটি হলে আমরা কোন ধরনের জন্ডিস ধারণা করতে পারি। হ্যাঁ, এই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। তাহলে সবাইকে ধন্যবাদ আমার সাথে আজকে থাকার জন্য। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে, বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ, আজকে শেষ করে দিচ্ছি।